নব চেপে ধরে দরজার কবাট মেলে ধরল ও। বয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, আবার নক করতে যাচ্ছিল, হাতটা সামনে বাড়ানো। শুনতে পেয়েছি, বিরক্ত সুরে বলল ডিন। দেখো মিস্টার, বলল বুড়ো, নাম রেজিস্ট্রি করনি তুমি? ডেস্কে কেউ না থাকলে আমার কি করবার আছে? আমি দেখতে গিয়েছিলাম। থেমে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কেরানি। এক পা পিছিয়ে গেল, একটু পর জিপ চালিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তুমি? শুরু করলেও কথাটা মাঝ পথে গিলে ফেলল ঢোক গিলবার সময়। আবারও চেষ্টা করলো সে, দুর্বল স্বরে বলল, তুমি কি ডিন টলিভার না? হ্যাঁ। মুহূর্তের জন্য বিহ্বল দেখালো বুড়োকে। মুখ খুলল, হাঁ হয়ে থাকলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ধরে প্রাণ ফিরে পেল যেন। তীক্ষ্ণ স্বরে বলল, এখানে থাকতে পারবে না তুমি। পারলে বের করো, বেরিয়ে যাও। না। এক পা পিছিয়ে গেল বুড়ো। ঈশ্বরের কিরে! একটা আঙুল তুলে শাসালো সে। তোমাকে বের করে ছাড়বো আমি। ঘুরেই দ্রুত পায়ে করিডোরে হারিয়ে গেল লোকটা। দরজা বন্ধ করল ডিন। তুমি বরং জলদি কেটে পড়ো ডিন, শুকনো স্বরে পরামর্শ দিল হাল্ক ফস্টার। বিছানার কাছে চলে গেল ডিন। কম্বল তুলে নিয়ে ছিঁড়ে দুটুকরো করে ফেলল। বিছানার কাঠামোর সঙ্গে এক টুকরো বাঁধবার সময় নির্দেশ দিল আউটলকে, অন্যটা ও মাথায় গেরো দাও। সক্রিয় হলো ফস্টার। জানালা খুলে ফেল। কম্বলের দুই টুকরো জোড়া লাগানোর পর বলল ডিন। ফস্টার নির্দেশ তামিল করতে বিছানাটা ঠেলে জানালার কাছে নিয়ে গেল। তারপর কম্বলের প্রান্ত জানালা পথে বাইরে ঝুলিয়ে দিল। যে কেউ কামরায় ঢুকলে সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে জানালা দিয়ে পালিয়েছে ও। তোমার কামরা কোথায়? জানতে চাইল ডিন। করিডোরের ওপাশে। বেরিয়ে এসে দরজা ভিড়িয়ে দিল ডিন। তারপর ফস্টারের কামরায় ঢুকে পড়ল। আউটলর পিছনে থাকলো ও। নিচের হলরুমে কয়েকজনের কণ্ঠ শোনা যাচ্ছে। একটু পর সিঁড়িতে পদশব্দ হলো। ছুটে আসছে উৎসাহী লোকজন। দ্রুত ডিনের কামরার সামনে পৌঁছে গেল তারা। থামলো হঠাৎ। ওহো, আমি বাবু আগে ঢুকতে পারবো না। একজনের কণ্ঠ কানে এলো ওদের। এটা তোমার কাজ শেরিফ। ডিন টলিভার, বেরিয়ে এসো, চেঁচালো কেউ। তোমাকে ঘিরে ফেলেছি আমরা। উত্তর এলো না। দীর্ঘ নীরবতা। তারপর ফের চেঁচিয়ে উঠল একজন, আরে, জানালা দিয়ে পালিয়ে গেছে হারামজাদা। পরপর দুটো গুলির শব্দ হলো। ছুটন্ত পদশব্দে কেঁপে উঠল করিডোর। সিঁড়ি হয়ে নিচে নেমে গেল। একসময় মিলিয়ে গেল পায়ের শব্দ। হ্যাঙ্ক ফস্টারের দিকে তাকালো ডিন। বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে। শুরু করো। মেয়েটা নিশ্চয় তোমাকে বলেছে, তাতে তোমার কি? এত ক্ষেপে যাচ্ছ কেন? এমনিতে জানতে চাইছি, তুমি ওকে পছন্দ করো নাকি? ওকে সাহায্য করতে চাও? কুঁচকে গেল ডিনের চোখ। হ্যাঁ, ওকে সাহায্য করতে চাই। 50,000 সমান সমান ভাগ হবে, কি বলো? দুর্গন্ধ ছড়াবে না তো? না, জীবনে এর চেয়ে সৎভাবে টাকা কামাইনি আমি। তারপরও দুর্গন্ধ ছড়াতে পারে। টাকা মানেই অন্যের আগ্রহের বিষয়। যাকে শুনি তোমার কেচ্ছা। মামলার সাক্ষীকে এখানে নিয়ে আসছে 3 রিভার্স। ট্রেনে চড়বার জন্য সাবিনাল যাবে ওরা। তখন কিভাবে জানলে? পত্রিকায় এসেছে খবরটা, প্রায় সবাই জানে। বলে যাও। দাঁত কেলিয়ে হাসলো ফস্টার। বুঝতে পারছো না? আলবৎ, লোকটাকে অপহরণ করতে হবে। পরে 3 রিভার্সের কাছে 50,000-এ বেচে দেবে ওকে। নট করল ফস্টার। একেবারে সহজ, তাই না?
দুহাত মেলে সহাস্যে বলে গেল সে, এবং পরিষ্কার কাজ। এরা আসলে একদল ডাকাত। ব্যাড আর্থারকে প্যাচে ফেলেছে যে সে প্যাচ নয়, সর্বশান্ত হওয়ার মতো অবস্থা। কিন্তু কোর্টের দাবি প্রমাণ করতে হলে সাক্ষী অর্থাৎ স্যাম গিয়ারকে প্রয়োজন হবে ওদের। 1,25,000 মেরে দেয়ার তালে আছে থ্রি রিভার্স। গিয়ারের জন্য 50,000 খরচ করতে আপত্তি থাকবার কথা নয়। আমাকে জড়াচ্ছ কেন এসবে? মৃদস্বরে জানতে চাইল ডিন। 25-এর চেয়ে 50,000 অনেক বেশি। ভাগাভাগি করবার কি দরকার? মাথা নেড়ে দুহাত তুলল আউটল। একা পারবো না ডিন, আমার একার পক্ষে কাজটা সম্ভব হবে না। 50 ভাগ সম্ভাবনা থাকলেও পরোয়া করি না আমি। 40 ভাগ সম্ভাবনার মধ্যেও কাজ করেছি, কিন্তু সাফল্যের সম্ভাবনা এখানে মাত্র 10 ভাগ। অথচ দুজনে মিলে কাজটা করলে নিশ্চিত সফল হব। তাকিয়ে আছে ডিন, কিছুই বলল না অনেকক্ষণ। তো অধৈর্য স্বরে জানতে চাইল ফস্টার, কোনো প্ল্যান আছে তোমার? দারুণ একটা মতলব ফেলেছি, তবে ঝুঁকিও আছে। ঘোড়ামুখো জ্যাক মেদার বা ওর ক্রুরা ছাড়াও ইউএস মার্শাল আর শেরিফ এলবার থাকবে। প্রচুর ডেপুটিও থাকবে গিয়ারের পাহারায়। ট্রেনে লোক রাখবে ওরা। তুমি যেহেতু ধারে কাছে আছো, পাহারা দ্বিগুণ করবে এখন। ঝুঁকি এটাই। এবার প্ল্যানটা শোনো। বলে গেল সে। নীরবে শুনল ডিন। কিছুক্ষণ মনে মনে উল্টে পাল্টে দেখল। বেশ, আছি তোমার সঙ্গে। শেষে বলল ও, কিন্তু $30,000 আমি নেব, বাকি 20,000 তোমার। আরে এমন তো কথা। তাহলে বাদ। মুহূর্তের জন্য দ্বিধা ফুটে উঠল ফস্টারের চাহনিতে। শেষে শ্রাগ করল সে। বেশ, রাজি। এবার কেটে পড়ো। কি? ভাগো। কিন্তু এটা তো আমার রুম। কোথায় ঘুমাবো? দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো ডিন। পুরো কামরায় চকির দৃষ্টি চালালো ফস্টার। অসন্তুষ্ট দেখাচ্ছে সুদর্শন মুখ। ড্রেসার থেকে 3টা সিগার বের করে শার্টের বুক পকেটে রাখলো সে। কাজটা বুঝে শুনে করছো তো? হুমকির মতো শোনালো আউটলর কথাগুলো। পাছায় লাথি হাঁকিয়ে 3 সেকেন্ডের মধ্যে বের করব তোমাকে। দ্রুত পায়ে দরজার দিকে এগোলো ফস্টার। বিড়বিড় করে শুভরাত্রি জানালো। উত্তর দিল না ডিন। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো। ফস্টারের প্ল্যানটা মন্দ নয়, বরং গড়পড়তার চেয়ে ভালো। কাজ হবে এতে। কিন্তু স্যাম গিয়ারকে পাওয়া মাত্র আবারও ব্যাড আর্থারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে থ্রি রিভার্স। সবচেয়ে ভালো হয় জ্যাক মেদারের কাছ থেকে যদি গিয়ারকে আজীবনের জন্য সরিয়ে রাখা যায়। তবে এতেও বিপদ রয়েছে। গিয়ারের অন্তর্ধানের সঙ্গে ওর কোনো সম্পর্ক আবিষ্কার করতে পারলে মেদার দাবি করবে টলিভার আসলে বার্ড আর্থারের হয়ে কাজ করছে। স্বভাবতই দোষী সাব্যস্ত হবে আর্থার। ওহো, আর্থারকে অবশ্যই সাহায্য করতে হবে, কিন্তু ঘুণাক্ষরেও সেটা বুঝতে দেওয়া যাবে না। এমনভাবে কাজ সারতে হবে যেন বোঝা যায় নিজের স্বার্থে কাজ করছে ও, এবং ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ও। ইয়েলো জ্যাকেটে আসবার কারণটা মনে পড়তে নিজেকে বেকুব মনে হলো। ক্ষণিকের জন্য আনমনা হয়ে গেল ডিন। 600 মাইল পাড়ি দিয়ে এসেছে কয়েক বছর আগে স্টেজ যাত্রায় পরিচিত এক মেয়ের সঙ্গে দেখা করতে। গলায় ফাঁস পড়বার ঝুঁকি রয়েছে জেনেও গ্রাহ্য করেনি। কারণটা আন্দাজ করল। ওকে দরকার ছিল মেয়েটির। জরুরি মনে করেই ছুটে এসেছে। এর আগেও মেয়েদের সংস্পর্শে এসেছে ডিন, তবে ইভলিন আর্থারের মতো বনেদি শিক্ষিতা মেয়ের কাছে ওর প্রয়োজনীয়তা এই প্রথম। যদিও পিস্তলে ওর দক্ষতায় দরকার ছিল মেয়েটির, কিন্তু এটাও বিশেষ একটা কিছু। ইভলিনের সঙ্গে একটু আগে কথা বলবার সময় কিংবা আগেও প্রমাণ হয়েছে মেয়েটি ভদ্র, মিশুক, মর্যাদা সচেতন একজন লেডি। মনের গভীরে সুপ্ত ইচ্ছে আবিষ্কার করেছে ও।
মেয়েটিকে দেখাতে চেয়েছে যে কুখ্যাত ডিন ডলিভারও কোনো লেডির সত্যিকার এবং নিঃস্বার্থ বন্ধু হতে পারে। ফস্টারের বিছানায় ঘুমালো। এদিকে বাইরে নিতান্ত সতর্কতায় শহরের সর্বত্র ঢু মারছে শেরিফের লোকজন, কিন্তু ডিন ডলিভারের পাত্তাও মিলছে না। 3 ইয়েলো জ্যাকেট থেকে 10 মাইল দূরের সাবিনাল শহরে রীতিমতো উৎসবের আমেজ লেগেছে আজ। নবান্ন উৎসবের ফুর্তি নয় এটা, যখন চৌহদ্দির সব লোক ড্রিঙ্ক বা নাচের আকর্ষণে চলে আসে শহরে। পরিপাটি কালো স্যুট আর টাই পরা লোকের ভিড় থাকে চারপাশে। এদের বুক পকেট ভরা থাকে সিগারে, ট্রাউজারের পকেটে থাকে $0.50 ড্রিঙ্ক কিনবার জন্য। বরং পুরোপুরি শহরে উৎসব এটা রাজনীতিবিদদের জন্য ছুটির দিন। শেরিফ জর্জ এলবার আর তার ডেপুটিরা থ্রি রিভার্সের রাজসাক্ষী স্যাম গিয়ারকে নিয়ে আসছে। এখান থেকে ট্রেনে চড়বে। 3টায় আসবে ট্রেন। সকাল থেকে ট্রেনের জন্য অপেক্ষার সময়টুকু সেমিনাল হাউজের ডাইনিং রুম আর সামনের সুইটে বিশ্রামের আয়োজন করা হয়েছে। দুপুরের খাবার এখানেই খাবে। চারদিকে আলোচনার জোয়ার বইছে। দেদার হুইস্কি গিলছে লোকজন। থ্রি রিভার্সের সঙ্গে বার্ড আর্থারের আইনি লড়াইয়ের সম্ভাব্য ব্যয় সম্পর্কে গুজবে ব্যস্ত সবাই। সাবিনালের ইতিহাসে এটা অভূতপূর্ব এবং ঐতিহাসিক ঘটনা। 20 বছর আগে শূন্য হাতে এলাকায় এসেছিল বার্ড আর্থার। সুবিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, অবশ্যই নিজের যোগ্যতায়। তবে ঈর্ষাপরায়ণ কিছু শত্রুও তৈরি করেছে। শুরুতে এক পার্টনার ছিল, কিন্তু বেশি দিন টিকতে পারেনি সে। এখানকার বেশিরভাগ লোক পছন্দ করে না আর্থারকে, কিন্তু প্রায় সবাই শ্রদ্ধা এবং সমীহের চোখে দেখে তাকে, রানচারের অনমনীয় দীর্ঘতা আর সাফল্যের জন্য। জ্যাক মেদারের থ্রি রিভার্স আউটফিটের হেডকোয়ার্টার বার্ড আর্থারের রেঞ্জের কাছাকাছি। কাছাকাছি 3 শহর। সব জায়গায় লড়াই করেছে দুই পক্ষ, তবে এই প্রথম প্রকাশ্যে হচ্ছে লড়াইটা, জীবন মরণ লড়াই। বার্ড আর্থারকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে মেদার, কিন্তু একগুঁয়ে রানচার ডিডটাকে প্রথম থেকে ভুয়া বলে দাবি করে আসছে। দুজনের যে কোনো একজন মিথ্যুক। আর্থার জিতলে নিশ্চিতভাবেই বলা যায় বেশ কয়েক বছর জেলে পৌঁছতে হবে মেদারকে। বেশিরভাগ লোকের প্রত্যাশা ক্যাটল কোম্পানি জিতুক। সেক্ষেত্রে 20 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য মুহূর্তে বেহাত হয়ে যাবে বার্ড আর্থারের। মামলা নিয়ে হইচই পড়ে গেছে চারদিকে। দারুণ কৌতূহল আর হুজুগে মেতে উঠেছে সবাই। শহরের আনাচে কানাচে ভিড় করেছে লোকজন। শেরিফ জর্জ এলবারের পাশি বাহিনীকে দেখবার আশায় উন্মুখ। সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য 2জন ইউএস মার্শাল ছাড়া বাড়তি কয়েকজন ডেপুটি নিয়োগ করা হয়েছে। লোকজনের ভিড় মূলত রাস্তায়, যেহেতু হাজারো মানুষের সামনে নিজের তৎপরতা বা দক্ষতা দেখানোর এই সুযোগ ছাড়েনি ধূর্ত শেরিফ। মাঝ দুপুর। রেল রোডের কাছাকাছি পিছনের রাস্তায় লোকজন নেই বলতে গেলে। ধূলিমলিন ক্ষতবিক্ষত রাস্তা ধরে শহরের মূল অংশের দিকে এগিয়ে আসছে লক্কর ঝক্কর মার্কা একটা ওয়াগন। পিছনের পাটাতন ক্যানভাসের পর্দা দিয়ে ঢাকা। রুগ্ন চেহারার দুটো মিউল টানছে ওয়াগনটা। চালাচ্ছে ওভারঅল পরা এক মেক্সিকান। স্টেশনের পাশে ওয়াগন থামিয়ে আসন থেকে নামলো মেক্সিকান। খানিকটা বিহ্বল দৃষ্টিতে চারপাশে তাকালো সে, যেন নতুন এসেছে। স্টেশনের চারপাশে
একটা চক্কর মারল। ফ্রেইট ওয়্যারহাউস খুঁজে পেয়ে ওটার পৌঁছে উঠে এলো সে। মাথা থেকে হ্যাট খুলে দাঁড়িয়ে থাকলো। স্কেলের উপর বসে আয়েশ করে পাইপ টানছে একজন, অন্যজন একটা বড়সড় বাক্সের উপর বসে আছে। মেক্সিকানকে দেখে ভুরু কোচকালো পাইপওয়ালা। কি চাও অ্যামিগো? নিতান্ত অনাগ্রহের সুরে জানতে চাইল সে। ক্ষীণ হাসলো মেক্সিকান। স্প্যানিশে বলল, কি জানো? এদিকে এসো তো পিপ, সঙ্গীর উদ্দেশ্যে বলল পাইপওয়ালা। বেটার কথাবার্তা বুঝতে পারছি না। দুজনেই মেক্সিকানের কাছাকাছি চলে এলো। কোমো? জানতে চাইল পিপ নামের লোকটা। নিচু মাপাসরে বলতে শুরু করলো মেক্সিকান। তার কথা শেষ হওয়ার পর ফ্রেইট এজেন্টের উদ্দেশ্যে ভাষান্তর করলো পিম। গত রাতে ওর বাবা মারা গেছে। লাশটা টেনে করে সনোরায় পাঠাতে চায় ও। আপাতমস্তক মেক্সিকানকে মাপলো এজেন্ট। তাই? ওকে বলো সেজন্য বিস্তর খরচ হবে, বলল পিম। মেক্সিকানের জবাব শুনে ভাষান্তর করলো। ও বলছে টাকা নিয়ে সমস্যা হবে না। বাজি ধরে বলতে পারবো অত টাকা নেই ব্যাটার কাছে। ওকে বলো $20 লাগবে। আচমকা সহানুভূতি বোধ করলো এজেন্ট। জিজ্ঞেস করো তো এখানে কেন কবর দিচ্ছে না? তাহলেই তো টাকা বেঁচে যায়। আবার দোভাষীর ভূমিকা নিল পিম। ও বলছে $25 আছে ওর কাছে। শেষে মেক্সিকানের উত্তর জানালো এজেন্টকে। বলছে ডি ভার্গাসের আমল থেকে প্রায় সব ওকোয়াকে সাকোরোয় কবর দেওয়ার নিয়ম, কারণ ওটাই ওদের জন্মস্থান, মাতৃভূমি। আমার তো মনে হয় সত্যি তাই চাইছে লোকটা। বেশ, সাকোরোর পৌঁছে যাবে ওর বাবার লাশ, অমায়িক স্বরে জানালো এজেন্ট। কিন্তু ওর কাছ থেকে টাকা নিতে সত্যি খারাপ লাগবে আমার। স্প্যানিশে কি যেন বলল মেক্সিকান। ভাষান্তর করলো পিম। ও জানতে চাইছে ট্রেনটা দ্রুত পৌঁছাবে কিনা। ওকে বলো এটা এক্সপ্রেস ট্রেন, এর চেয়ে দ্রুতগতির ট্রেন নেই আমাদের। ওয়াগনের কাছে চলে এলো ওরা। কফিনটা সাধারণ পাইন কাঠের তৈরি, উপরে একটা ক্রস খোদাই করা। কফিন দেখে মাথা থেকে হ্যাট খুলে ফেললো পিম আর এজেন্ট। তিনজনে প্ল্যাটফর্মে উঠে এলো। তারপর ধরাধরি করে ওয়্যার হাউসে নিয়ে এলো কফিন। কোণের খালি জায়গায় রেখে দিল। পাওনা মিটিয়ে বিদায় নিল মেক্সিকান। মাথা নিচু করে চলে যাওয়া মেক্সিকানের দিকে তাকিয়ে থাকলো এজেন্ট। তারপর সঙ্গীর দিকে ফিরল। ব্যাপারটা চিন্তা করো পিম। বেচারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা কামিয়েছে, অথচ বুড়োকে কবরস্থানে পৌঁছে দিতে খরচ হয়ে যাবে পুরোটা। সত্যি দুঃখজনক, মন্তব্য করলো পিম। দুপুরের একটু আগে শহরে পৌঁছলো শেরিফ জর্জ এলবারের পাঁচি। প্রথম দৃষ্টিতে মনে হলো সুসংগঠিত সেনাবাহিনীর একটা দল। প্রত্যেকের হাতে রাইফেল ছাড়াও কোমরে 6 শুটার রয়েছে। 3 রিভার্স কোম্পানির ম্যানেজার জ্যাক মেদার দারুণ ধূর্ত মানুষ। রাজসাক্ষীর নিরাপত্তা নিয়ে হইচই করে আসলে শেরিফের অহংকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কাউন্টিতে যে কোনো সাক্ষী নিরাপদ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে জর্জ এলবার। ইয়েলো জ্যাকেট থেকে ঘোড়ায় রাইড করে এখানে পৌঁছেছে বাড আর্থার। যাত্রার ক্লান্তি ঘুচাতে মেয়ের জন্য সাবিনাল হাউজের কামরা ভাড়া করেছে উপরতলায়। কামরার বারান্দায় দাঁড়িয়ে শেরিফকে দলবল সহ শহরে ঢুকতে দেখতে পেল রানচার। বিছানায় বসে আছে ইভলিন। খোলা দরজা দিয়ে বাপকে দেখছে। বাড আর্থারের মুখ হঠাৎ আড়ষ্ট এবং গম্ভীর হতে দেখতে পেল। বাপকে চেনেও, জানে আকাশচুম্বী আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে চলাফেরা করে সে। সন্তুষ্ট
সফল এবং কর্মচঞ্চল একজন মানুষ। সবসময় এটাই দেখে এসেছে ইভলিন। কিন্তু চিরচেনা মুখটা বদলে গেছে গত কয়েকদিনে, বিশেষত এই ঝামেলা শুরু হওয়ার পর থেকে। তলে তলে শীতল অসন্তোষে ফুঁসছে সার্কেল এ মালিক। রাগে শক্ত হয়ে গেছে চোয়াল, তবে নিজেকে সামলে রাখতে সক্ষম হয়েছে দীর্ঘচেতা মানুষটি। কালো স্যুট পরনে, পায়ে দামি বুট, ক্যাটলম্যান হিসাবে দক্ষ। নিজের ব্যান্ডের যে কোনো ঘোড়া, এমনকি বলদের পিঠেও চাপতে সক্ষম বাড আর্থার। অভিযোগ আছে অধীন লোকদের প্রতিও একই মনোভাব পোষণ করে রানচার। সার্কেলে মালিকের নিষ্ঠুরতার নমুনা বহুবার দেখেছে লোকজন। ডিন টলিভারের ঘটনায় উৎকৃষ্ট একটা উদাহরণ হতে পারে। হাল্ক ফস্টারের বেপরোয়া আউটফিটের গ্রাস থেকে ইভলিনকে উদ্ধার করে এনেছিল সে, অথচ টলিভারের নামে হুলিয়া বের করেছে সার্কেল এ মালিক। একসময় পার্টনার লেসি থর্টনকে প্রায় জোর করেই অংশীদারিত্ব থেকে বঞ্চিত করেছে সে। শুরুতে মন্দা আর কঠিন কয়েকটা বছর কাটানোর পর সবে যখন টাকার মুখ দেখতে শুরু করেছিল, তখনই মদ্যপান শুরু করে থর্টন। খুব বেশি যে গিলত তা নয়, তবে যথেষ্ট। একদিন বিস্তর পান করল সে। বাড আর্থার তাকে সতর্ক করার পরও গিলতে থাকল। ক্ষুব্ধ আর্থার সেদিনই অংশীদারিত্ব থেকে বঞ্চিত করেছে থর্টনকে। সামান্য কিছু টাকা ভাগে পেয়ে ভাগে পেল মদপ্য পার্টনার। পরে সে সরাসরি অভিযোগ করল ষড়যন্ত্র করে তাকে ঠকিয়েছে আর্থার। প্রথমে মদ খাইয়ে মাতাল করেছে, তারপর বন্টন নামায় সই করিয়েছে, যা থেকে পুরোপুরি লাভবান হয়েছে আর্থার। অভিযোগ খণ্ডন দূরে থাক, এ ব্যাপারে কখনো কোনো মন্তব্য করেনি রানচার। মানুষটা সে একরোখা জেদি, অন্যদের আমল দেয় না তেমন। আর্থারের শরীরে মেদ জমেছে ইদানিং। স্মিথ ভুঁড়ি উঁচু হয়ে আছে বেল্টের উপর। কর্তৃত্বপরায়ণ একজন মানুষ, অন্যদের উপর ছড়ি ঘোরাতে অভ্যস্ত। ডান হাত আড়ষ্ট ভঙ্গিতে পড়ে আছে দেহের পাশে। দুর্ঘটনার পর থেকে মোটামুটি বাম হাতেই সব কাজকর্ম চালায় সে। দুটো আঙুলে সামান্য নাচন দেখা গেল। নিচের রাস্তার দৃশ্য তাকে খেপিয়ে তুলেছে। শীতল ঘৃণা, রাগ আর উম্মায় আড়ষ্ট হয়ে গেল রানচারের মুখ। বাপের রাগ দেখে শঙ্কিত হলো ইভলিন। দয়া করে মাথা গরম করো না বাবা, কোমল স্বরে বলল ও। তুমি জানতে শেষ পর্যন্ত এমন কিছুই হবে। ঘাড় ফিরিয়ে মেয়েকে দেখল সে। বাম হাত তুলে রাস্তার দিকে ইঙ্গিত করল। কিন্তু এটা কি ইভ? এমন সস্তা অপমান বা রসিকতা দেখেও কি চুপ করে থাকা যায়? হারামজাদার কাজ কারবার দেখে মনে হচ্ছে আমি যেন সুযোগ পেলে সত্যি সত্যি খুন করব গিয়ারকে। সত্যি কি করবে না? লাল হয়ে গেল সার্কেল এ মালিকের মুখ। কিছু বলতে গিয়েও নিজেকে নিবৃত্ত করে নিল। সেকেন্ড কয়েক ভাবল কি যেন, শেষে ধীরে ধীরে মাথা ঝাঁকালো, সহাস্যে স্বীকার করল, হ্যাঁ, সুযোগ পেলে হয়তো সত্যি তাই করব। তবে তুই বলবার আগে ধারণাটা মাথায় আসেনি। ওই মিথ্যুক জোচ্চোর লোকটাকে খুন করতে একটুও খারাপ লাগবে না আমার। দরজায় করাঘাত হলো। ভিতরে এসে দরজা খুলল ইভলিন। একপাশে সরে দাঁড়িয়ে সিনেটর প্যাট্রিক হিনম্যানকে ঢুকবার জায়গা দিল।
ওদের পারিবারিক বন্ধু এবং লয়ার সে। ইভলিনের উদ্দেশ্যে স্মিথ হাসি উপহার দিল আইনজ্ঞ। রানচারের সঙ্গে হ্যান্ডশেক করল। সুঠামদেহী মানুষ সে, মাথা প্রায় টাক, মহাব্যস্ত কাউন্টি ডাক্তারের মতোই প্রসন্ন এবং দয়ালু একটা মুখ। মৃতভাষী, ধীর স্থির, শান্ত প্রকৃতির মানুষ। দেখে বুঝবার উপায় নেই মগজে তীক্ষ্ণ বুদ্ধি লুকিয়ে আছে। আইনি ব্যাপারে সারা কাউন্টিতে তার সমকক্ষ কেউ নেই। সাদা শার্ট, কালো হ্যামার ভেস্ট, কালো স্টিং টাই, সিনেটরের পরনে, রাজনীতিবিদদের সাধারণ পোশাক। চলাফেরা, আচরণ বা কথাবার্তায় এক ধরনের সততা রয়েছে যা যে কাউকে প্রভাবিত করবে। সিনেটর হিনম্যানকে মোটেও ধনী বলা যাবে না। আইন ব্যবসার চেয়ে রাজনীতিতে বেশি সময় দেয় বলেই বোধ হয়। শেরিফ আমাদের রাজনীতি দেখাচ্ছে, বাট, বিড়বিড় করল সিনেটর। প্যারেড দেখেছ? শুরুতেই একটা ধাক্কা খেয়েছি, বোঝা যাচ্ছে সুবিধা করা যাবে না। রানচারের তিক্ত আক্ষেপে কিছুটা বিব্রত বোধ করল সিনেটর। যা, প্রসঙ্গটা তোলাই ঠিক হয়নি আমার। ইভলিনের কাঁধে মৃদু চাপ দিল সে। তুমি কি ওর মনটা চাঙ্গা করে তুলতে পারবে না মেয়ে? বিষণ্ণ হাসি ফুটল ইভলিনের মুখে। মনে হয় না চাঙ্গা হওয়ার মতো উপলক্ষ আছে। মাথা নাড়ল হিনম্যান। তিক্ত হলে কথাটা সত্যি। দীর্ঘশ্বাস ফেলে একমত হলো সে। কিন্তু এখনো শেষ হয়ে যায়নি সব। কিছু আইনি মারপ্যাচ কষতে পারবো। ঠেকাতে মাথা খারাপ হয়ে যাবে ওদের। বন্ধুর বিষণ্ণ ক্ষুব্ধ কাঠামোর দিকে তাকিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে হাসল সে। তুমি বরং বড়সড় আরেকটা ধাক্কার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখো, বাড। বিহ্বল দেখালো আর্থারকে। এদিকে বলে চলেছে সিনেটর। লেসি থর্টন তোমার সাক্ষাৎকার নেয়ার জন্য লবিতে অপেক্ষা করছে। ও আশ্বস্ত করতে চাইছে তোমার সঙ্গে কোনো ঝগড়াঝাটিতে যাবে না, বরং পত্রিকার জন্য ইন্টারভিউ নেবে। সঠিক তথ্য না পেলে ক্লারিয়নে মিথ্যে ছাপা হবে, তাই না? ও চাইছে সত্যি ঘটনা প্রকাশ করবে তুমি, পত্রিকায়ও ছাপা হবে সেটা। ওর সঙ্গে কথা বলতেই হবে। ক্ষীণ হাসল প্যাট্রিক হিনম্যান। ইচ্ছে না থাকলেও বলা উচিত, নইলে ঘোট পাকিয়ে বসবে সে। বেরোনোর আগে বাড আর্থারের হোলস্টার থেকে পিস্তল তুলে নিয়ে ড্রেসারের উপর রাখল ঝানু লয়ার। তারপর তিনজনে নিচে নেমে এলো। প্রায় শূন্য লবি। শেরিফ এলবারের প্যারেড দেখবার জন্য রাস্তায় চলে গেছে সবাই। মাত্র একজন লোক আছে। ওদেরকে সিঁড়ি ভেঙে নেমে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। ক্লারিয়নের সম্পাদক লেসি থর্টন। ছোটোখাটো মানুষ, তবে গাট্টাগোট্টা। খাটো ভাল্লুক মনে হবে তাকে দেখলে। প্রায় সারাক্ষণ নার্ভাস থাকে। সেটা চারিত্রিক ত্রুটি নাকি ক্রমাগত হুইস্কি সেবনের কারণে বোঝা মুশকিল। হনু আর নাকের আশেপাশে লালচে হয়ে ওঠা ত্বক বা চোখের নিচে সঞ্চিত চর্বির পুটুলি অতিরিক্ত মদ্যপানের সাক্ষ্য দেয়। এসব কারো চোখ এড়িয়ে গেলেও হুইস্কির প্রতি থর্টনের মাত্রা অতিরিক্ত আসক্তি টের পেতে সমস্যা হবে না, কারণ 10 হাত দূরে থেকে খাঁটি বুরবনের গন্ধ পাওয়া যাবে। আজও দেদার পান করেছে সে। দূর থেকেই টের পেল ইভলিন আর্থার। ইভলিনের উদ্দেশ্যে হ্যাট ছুঁয়ে সম্মান দেখালো সে। আমার সাক্ষাৎকার নিতে চাও? নিষ্ফল সুরে জানতে চাইল সার্কেল এ মালিক। ঠিক উদ্যত্ত ঝরে পড়ল
ক্লারিয়ন সম্পাদকের কণ্ঠে। তোমার প্রক্রিয়া কি, কেমন লাগছে? 1 মিনিট প্লিজ, আমার নোটবুকটা বের করে নিই। দ্রুত নোটবুক আর পেন্সিল বের করলো সে। হ্যাঁ, এবার বলো, কেমন লাগছে তোমার? মামলার ব্যাপারে কি বুঝছো? আশাবাদী। মাত্র একটা শব্দ উগরে দিল ক্ষুব্ধ রানচার। বাড আর্থার মামলায় জিতবার ব্যাপারে আশাবাদী, বিড়বিড় করল সে লিখবার সময়। চোখ তুলে তাকিয়ে পরের প্রশ্ন করল, তোমার রক্তচাপ বেড়ে যায়নি তো? ফালতু বিষয়ে আলাপ করবার সময় নেই আমার, লেসি শান্ত স্বরে বলল বাড আর্থার। সাক্ষাৎকার দেওয়ার কথা, কুশল জানাতে এখানে আসিনি আমি। চাপা আমোদ নিয়ে সিনেটরের উদ্দেশ্যে বউ করল পত্রিকা মালিক। আমার দায়িত্ব পালন করছি শুধু, সিনেটর, অন্য কিছু নয়। ঘুরে আর্থারের উদ্দেশ্যে জানতে চাইল, নোংরা কাঠি ধরতে কেমন লাগছে তোমার মিস্টার আর্থার? চলো, কাটা কাটা স্বরে সিনেটরের উদ্দেশ্যে বলল রানচার। সাক্ষাৎকারে কি হবে? উপহাসের সুরে প্রতিবাদ করল সম্পাদক। ক্লারিয়নের 310 জন পাঠকের কথা চিন্তা করো মিস্টার আর্থার। ওরা চায় কপর্দক শূন্য হও তুমি। কিন্তু মামলার ব্যাপারে তোমার প্রতিক্রিয়া জানতে আরো বেশি উদ্গ্রীব ওরা। ওদের কি বলবো আমি? তোমার যা ইচ্ছে লিখো, চেঁচিয়ে উঠল রানচার। ফাঁদে আটকা পড়া মানুষের মতো ব্যাপারটাকে নিয়েছে সে। বিড়বিড় করল সে লিখবার সময়। নোটবুক পকেটে রেখে সবকটা দাঁত বের করে হাসল। তো এতেই চলবে বোধ হয়, অন্তত আমি সন্তুষ্ট। শুধু ক্লারিয়নের প্রতি খানিকটা সহানুভূতি বাদ পড়েছে। সহানুভূতি? জানতে চাইল ইভলিন। হ্যাঁ মিস, জালিয়াতির স্বরে বলল সে। সহানুভূতি? মিস্টার আর্থারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে ক্লারিয়ন, বিদ্রূপের সুরে বলল সে। আমরা সবাই দুঃখিত, আন্তরিক দুঃখিত যে আমার সাবেক অংশীদার সব সম্পত্তি হারিয়ে ফকির হয়ে যাচ্ছে। আমরা অবশ্য আশঙ্কা করছিলাম এক্ষেত্রে হয়তো জীবনই বিপন্ন হবে ওর। রাগে ফেটে পড়বার অবস্থা হয়েছে বার্ড আর্থারের। চাপা শব্দে গড়গড় করে উঠল সে। 2 পা আগে বাড়ল, কিন্তু সিনেটর হিনম্যান বাহু চেপে ধরে আটকে রাখল তাকে। এদিকে একটুও নড়েনি লেসি থর্টন। যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে, চোখে শয়তানি ভরা চাহনি। বেঁচে আছি, বিড়বিড় করল সে। হয়তো আগামী সপ্তাহেই মারা যাব। কিন্তু এ মুহূর্তে জীবনে একটা জিনিসই পাওয়ার আছে আমার, মাত্র একটা জিনিস। ঠাস করে হাত চালালো সে। কেউ কিছু বুঝবার আগেই বার্ড আর্থারের গালে এসে পড়ল চটটা। প্রার্থনা করছি কোনো একদিন সর্বস্ব হারিয়ে ক্লারিয়নে আসবে তুমি। তোমাকে 2 পেগ ড্রিঙ্ক কিনে দেব। তারপর ওই পানীয় গলায় আটকে মরবে তুমি। খড়খড়ে স্বরে হেসে উঠল সে। তারপর ঝট করে ঘুরে দাঁড়িয়ে ডাইনিং রুমে চলে গেল। একেবারে জন্য পিছন ফিরে তাকালো না। সেই মুহূর্তে লবির দরজা খুলে ভিতরে ঢুকল জ্যাক মেদার। বার্ড আর্থারকে দেখে থমকে দাঁড়ালো সে। জায়গায় জমে গেছে যেন। দীর্ঘদেহী টেক্সান সে। মাথায় হালকা হয়ে এসেছে চুল, ফ্যাকাশে বাদামি ত্বক, নীলচে চোখ। মুখটা মোটেই মাংসল নয়, হাড়গোড় ঠেলে ঠুলে বেরিয়ে আছে, কিন্তু চলাফেরা সহজ, স্বতঃস্ফূর্ত, প্রয়োজনের মুহূর্তে যথেষ্ট ক্ষিপ্ত। দরজার উপর থমকে দাঁড়িয়েছে সে। ঝট করে ঘাড়ের উপর দিয়ে পিছন ফিরল। জরুরি কণ্ঠে কাউকে নির্দেশ দিল, গিরিয়ারকে সরিয়ে ফেলো। বয়েজ,
আর্থার আছে এখানে। বাইরে শোরগোল শোনা গেল। ভিতরে ঢুকলো জর্জ এলবার, হাতে পিস্তল শোভা পাচ্ছে। গম্ভীর মুখে, চোখে সতর্ক চাহনি। ইভলিনকে দেখে বাম হাতে হ্যাট চেপে ধরে সামান্য তুলে নট করল। অন্য হাতের পিস্তলে তিনজনকেই কাভার করে রেখেছে। নিতান্ত অবজ্ঞার সাথে জ্যাক মেদারের দিকে থুতু ফেলল বার্ড আর্থার। তারপর দ্রুত পায়ে ডাইনিং রুমের দিকে এগোলো। পিছনে এলো সিনেটর হিনম্যান আর ইভলিন। চাপা রাগ ফুটে উঠল মেদারের চোখে। তিনজনকে চলে যেতে দেখে ঘুরে শেরিফের দিকে ফিরল সে। মুখটা শান্ত দেখাচ্ছে। তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ আমি, শেরিফ। মিস্টার আর্থার দেখছি ক্ষেপে বোম হয়ে আছে। দুশ্চিন্তা করো না জ্যাক, স্যামের দিকে খেয়াল রাখবো আমরা, পেশাগত আন্তরিক সুরে বলল জর্জ এলবার। ডাইনিং রুমে জানালার কাছাকাছি একটা টেবিলে বসেছে আর্থাররা। খাবার পরিবেশন করবার আগেই প্যাসিল লোকজন ঢুকলো ভিতরে। প্রায় ভরে গেল বিশাল কামরা। কামরার মাঝখানে বিশাল টেবিলে বসলো তারা। একপাশে স্যাম গিয়ারকে রেখে পাশের সব সদস্য একরকম ঘিরে ফেলল তাকে। ইভলিন বা বার্ড আর্থার এই প্রথম দেখছে স্যাম গিয়ারকে। অথচ এই লোক বহুল আলোচিত ডিডের সাক্ষী, অন্তত তাই দাবি করছে জ্যাক মেদার। এই লোকের হাতে ওদের ভাগ্য আর ভবিষ্যৎ নির্ভর করছে। স্যাম গিয়ার না থাকলে ডিডটাকে অনায়াসে জালিয়াতি বলে প্রমাণ করতে পারত প্যাট্রিক হিনম্যান। মানুষটাকে ভালো করে দেখল ইভলিন। হালকা পাতলা গড়ন, উঁচু হনুর হাড়, রোদে পোড়া মুখ, গম্ভীর চেহারা। কপালের চামড়া অপেক্ষাকৃত ফর্সা, সম্ভবত হ্যাটের ছায়ার কারণে। না চাইলেও মুখটা পছন্দ হলো ওর। সাধারণ এবং সৎ একজন লোকের চাহনি স্যাম গিয়ারের চোখে। ইভলিন এতটাই দ্বিধান্বিত হয়ে পড়ল যে মুহূর্তের জন্য সংশয়ে পড়ে গেল ওর বাবা হয়তো সত্যিই ডিডে স্বাক্ষর করেছে, পরে ভুলে গেছে। স্যাম গিয়ারকে মিথ্যুক বলে মনে হচ্ছে না। শেরিফ জর্জ এলবার বসেছে গিয়ারের ডান দিকে। সারাক্ষণ একটা চোখ রেখেছে বার্ড আর্থারের উপর। সে ভালো করেই জানে রানচারের পক্ষ থেকে ঝামেলা হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, কিন্তু উল্টোটা ভাবতে অসুবিধে কি। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আর্থার আর হিনম্যানের দিকে। খেয়ালই করল না পাশে এসে দাঁড়িয়েছে এক লোক। একমাত্র শূন্য চেয়ারটায় বসে পড়ল। লোকটা ডেপুটি ব্রায়ান ম্যাকভে। জর্জ, জরুরি খবর শোনো, বলল ম্যাকভে। মনে আছে সকালে ফিড করাল থেকে জনসনের ঘোড়াটা চুরি গিয়েছিল? নট করল শেরিফ। মোটামুটি অনুমান করতে পারছে কি খবর দিতে চাইছে ডেপুটি। তো একটু আগে রাস্তার ওদিকের করালে দেখলাম ঘোড়াটাকে। দীর্ঘ কয়েকটা মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে থাকলো দুই ল অফিসার। কেউ কিছু বলল না। ডেপুটির কথা শুনেছে জ্যাক মেদার, সেই কথা বলল। এখানে সেভিনালে? নট করল ম্যাকভে। তো শেরিফ, এই কথাটাই বলে আসছি তোমাকে। ক্ষোভে ফেটে পড়ল থ্রি রিভার্স ম্যানেজার। আমার কথাই সত্যি হলো। ওয়াগন মাইন্ডের 73 নম্বর বক্স বার্ড আর্থারের। গত রাতে তার সঙ্গে দেখা করেছে টলিভার, নইলে হোটেলে উঠবে কেন? জীবনে কখনো ঘোড়ার মালিক হয়নি টলিভার। দরকার হলে চুরি করে নেয় ও। সকালে ইয়েলো জ্যাকেটে একটা ঘোড়া চুরি হয়েছে, আর এখন সেটাকে সেভিনালে দেখা গেল। খোদা সহায়,
প্রায় আর্তনাদের সুরে বিড়বিড় করল শেরিফ। চেয়ার পিছনে সরিয়ে উঠে দাঁড়ালো জ্যাক মেদার। গটমট করে হেঁটে বাড আর্থারের টেবিলে চলে এলো। মুখোমুখি হলো রানচারের। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকে দেখছে শেরিফ। তুমি তাহলে জঘন্য এক আউটলর সঙ্গে হাত মিলিয়েছ এখন, আর্থার? জানতে চাইল মেদার। রাগের চেয়ে বিস্ময়ই প্রকাশ পেল রানচারের মুখে। কিসের আউটল? ডিন টলিভার। এখানেই আছে ও। সে এখানে থাকলে আমার কি? ইয়েলো জ্যাকেটে তোমার সঙ্গে দেখা করবার জন্য লিখেছ ওকে? তপ্তস্বরে বলল সে। কাল রাতে ওর সঙ্গে কথাও বলেছ। জেনে শুনে সাবধানে কথা বলো মেদার, তীক্ষ্ণ স্বরে বলল সিনেটর হিনম্যান, নইলে মানহানির মামলা করব তোমার নামে। আইনজ্ঞের কথা কানে গেছে বলে মনে হলো না। চাপার আগে কর্কশ হয়ে উঠল বাড আর্থারের কণ্ঠ। তুমি একটা মিথ্যুক। একবার নয়, দুবার মিথ্যে অভিযোগ করেছ। হাতের ন্যাপকিন শক্ত মুঠিতে চেপে ধরল সে। বন্ধুরা, শান্ত স্বরে পরামর্শ দিল সিনেটর, ভুলে যেও না কোথায় আছি আমরা। একটা কথা আগেই বলে দিচ্ছি আর্থার। ক্রু হাসি ফুটে উঠল জ্যাক মেদারের ঠোঁটে। একই ট্রেনে চড়ব আমরা। ব্যাগেজ কারে উঠবে গ্রিয়ার। তোমাদের কাউকে যদি ব্যাগেজ কারে দেখি, নেড়ি কুকুরের মতো গুলি করে মারব আমি। সঙ্গে সঙ্গে তাকে আঘাত করল আর্থার। ক্ষিপ্ত গতিতে এগিয়েছে সে। নিজের ওজনের পুরোটা ব্যবহার করেছে ঘুষির পিছনে। ঘুষির চোটে তাল হারিয়ে পিছিয়ে গেল মেদার। এলোমেলো কয়েক পা ফেলল। শেষে একটা চেয়ারের উপর আছড়ে পড়ল। পর মুহূর্তে মেঝে পতিত হলো। আধ সেকেন্ড স্থির একইভাবে পড়ে থাকলো সে। তারপর পিস্তলের দিকে হাত বাড়ালো। ততক্ষণে তার পাশে এসে গেছে শেরিফ জর্জ এলবার। চেয়ারে বসা লোকটাও সক্রিয় হয়ে উঠেছে। হোলিস্টার থেকে পিস্তল বের করে ফেলেছে মেদার। ঠিক সেই মুহূর্তে ওর হাত চেপে ধরল শেরিফ আর অন্য লোকটা। মিনিট খানেক ঝুঁজল তিনজন। শেষে পিস্তলটা কেড়ে নিতে সক্ষম হলো শেরিফ। দ্রুত পায়ে উঠে দাঁড়ালো জ্যাক মেদার। রাগে ফ্যাকাশে হয়ে গেছে মুখ, চোখে খুনের নেশা। আর্থারের দিকে তাকালো সে। একটু আগের মতো কৌতুক বা অবজ্ঞা দেখা গেল না চাহনিতে। স্পষ্টত দারুণ ক্ষেপে গেছে। এজন্য পস্তাবে আর্থার, দেখে নেব আমি। ফতুর করে ছাড়ব তোমাকে। যদি ফতুর করতে না পারি তবে নির্ঘাত খুন করব। ঘুরে দাঁড়িয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল সে। পিছু নিয়েছে শেরিফ। মালিকের পিছু নিল থ্রি রিভার্সের অন্য সদস্যরা। টেবিলে বসে চামচ তুলে নিল বাড আর্থার। দেখল চাপা অসন্তোষের সঙ্গে ওকে দেখছে সিনেটর আর ইভলিন। চোখের কোণ দিয়ে অন্য এক টেবিলে দেখতে পেল লেসি থর্টনকে। দ্রুত হাতে কলম চালিয়ে নোটবুকে লিখছে কি যেন। চামচ নিয়ে খাবার তুলে নিল রানচার, কিন্তু খেলো না। চামচ ছেড়ে দিল হাত থেকে। খুনের নেশা চেপে গেছে মাথায়। সেটা চেপে রাখবার চেষ্টা করে কোনো লাভ হবে না। খাও বাবা, দুর্বল স্বরে অনুরোধ করল ইভলিন। খাবো, বিষ খাবো। তরফে উঠল সার্কেলে মালিক। ওহো, খাওয়া দাওয়া পরে হবে। আগে একটা পিস্তল সংগ্রহ করে ওই নেড়িকুত্তাটাকে খুন করব। নিশ্চুপ ডাইনিং রুমের প্রতিটি মানুষ তার কথা শুনতে পেল। এত আচমকা সে উঠে দাঁড়ালো যে মেঝে রাখা পানির কলসির সঙ্গে ঠোকর খেল। কোনো রকমে সামলে নিল রানচার। দ্রুত পায়ে বেরিয়ে গেল। উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো ইভলিন আর হিনম্যান।
তারপর অনুসরণ করলো রানসারকে। ডাইনিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে দুই ডেপুটি। কি করবে বুঝতে পারছে না। একে একে তিনজনকে সিঁড়ি ভেঙে উপরে উঠে যেতে দেখতে পেল। এদিকে দু কান পর্যন্ত বিস্তৃত হয়েছে লেসি থর্টনের হাসি। কামরায় এসে প্রায় জোরাজুরি করে আর্থারকে নিরস্ত করল ইভলিন। ড্রেসার আর আর্থারের মাঝখানে দাঁড়িয়ে আছে হিনম্যান। বাবা, বাবা, তোমাকে খুন করবে ওরা, চিৎকার করলো ইভলিন। ঠান্ডা মাথায় ভাববার চেষ্টা করো। আমার কথা শোনো বাবা। ইভলিনের কি হবে বাড? কোমল স্বরে বলল সিনেটর। ঠান্ডা মাথায় ভাবো, তাহলে কাউকে খুন করবার ইচ্ছে হবে না তোমার। থমথমে হয়ে গেল আর্থারের মুখ। ঘোর কেটে যাওয়া দৃষ্টিতে সিনেটরের দিকে তাকিয়ে থাকলো। নিকুচি করি ওই দস্যুর সাহস দেখেছ ওর? সমস্ত অসন্তোষ আর বিদ্বেষ উগরে দিল সে। বলল, আমি নাকি নচ্ছার আউটলটার সঙ্গে হাত মিলিয়েছি, অথচ গলাকাটা ওই দস্যুর জন্য $3000 পুরস্কার ঘোষণা করেছি। জানি আমি, একই রকম শান্ত স্বরে বলল হিনম্যান। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে এখন বার্ড আর্থার। ইভলিন জানে বিপদটা কেটে গেছে। ওর বাবার স্বভাবেই এমন। চিৎকার চেঁচামেচি চলবে আরও কিছুক্ষণ, তারপর সামলে নেবে নিজেকে। এখন কিছুটা সহানুভূতি প্রকাশ করলেই দ্রুত শান্ত হয়ে পড়বে। হ্যাঁ বাবা বললেই সমস্ত বিদ্বেষ ভুলে যাবে। জানালার কাছে চলে গেল রানসার। এমনভাবে বাইরে তাকিয়ে থাকলো যেন পরন্ত সূর্যকে কালো করে দেবে। ইভলিনের উদ্দেশ্যে ক্ষীণ হাসল সিনেটর হিনম্যান। মাথা নাড়ল। দুর্বল ভঙ্গিতে পাল্টা হাসল ইভলিন। মনে মনে জ্যাক মেদারের অভিযোগ নিয়ে ভাবছে। ওরা কি জানে যে ডিন টলিভারের সঙ্গে আসলে গতরাতে ওই কথা বলেছে? জানতে পারলে দারুণ ক্ষেপে যাবে বার্ড আর্থার। বাপকে সামলানো কোনোভাবেই সম্ভব হবে না ওর পক্ষে। ডিন যদি এসবের বাইরে থাকতো, কিন্তু থাকবে না। কাল রাতে ওর কাছ থেকে যা শুনেছে, চাইলেও এসবের বাইরে থাকতে পারবে না। ভিতরে দারুণ শঙ্কিত হয়ে পড়েছে ইভলিন। অবচেতন মন থেকে টের পাচ্ছে মোটেও হাত গুটিয়ে বসে থাকবে না ডিন। এখন এই শহরে আছে সে। জ্যাক মেদার ওদের টেবিলের কাছাকাছি আসবার আগেই শেরিফ এলবারের মুখে শুনেছে কথাটা। ও খোদা, প্রার্থনা করলো ও, এসব থেকে উদ্ধার করো আমাদের। কিন্তু সেজন্য ডিন টলিভারের সহায়তা দরকার নেই। আগুনে পানি পড়বার মতোই নিমেষে লোকজনের উৎসাহ আর উৎসবমুখর চাঞ্চল্যে ভাটা পড়ে গেল। সারা শহরে খবর ছড়িয়ে পড়েছে ডিন টলিভার এখন শহরে আছে। কেউ জানে না ঠিক কোথায় আছে, কিন্তু সবাই জেনে গেছে বার্ড আর্থারকে সাহায্য করছে এই আউটল। আর সার্কেল এ মালিককে সহায়তা করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্যাম গিয়ারকে খুন করা। তাই প্রত্যেকে কম বেশি অস্বস্তি বা শঙ্কায় ভুগছে। শেরিফ জর্জ এলবারের অবস্থা সবচেয়ে করুণ। সমানে সিগার এবং ড্রিঙ্ক বিলিয়ে নিজেকে যোগ্য ও উদার অফিসার বলে প্রমাণ করছিল এতক্ষণ, অথচ ট্যাক্সের টাকা খরচ করেও সব জলাঞ্জলি হওয়ার আশঙ্কায় ভুগছে। প্রায় সঙ্গে সঙ্গে তৎপর হলো সে। পুরো হোটেলে তল্লাশি চালানোর ব্যবস্থা করে ফেলল। বার্ড আর্থার এবং জ্যাক মেদারের কামরার সামনে সর্বক্ষণ পাহারার বন্দোবস্ত করল। স্যাম গিয়ারের কামরার সামনে বিশ্বস্ত 1 ডজন লোককে পাঠিয়ে দিল।
লবিতে পাশের অন্য সদস্যদের সঙ্গে রয়েছে সে। বিক্ষিপ্ত মনে পায়চারি করছে। কেবলই ডিন টলিভার সম্পর্কে ভাবছে। ইউএস কমিশনার তার মাথার দাম 3000 থেকে 5000 বৃদ্ধি করবার পরের সকালে কমিশনারের বাসায় গিয়ে উপস্থিত হয় টলিভার। ডাইনিং রুমে যখন সস্ত্রীক নাস্তা করছেন কমিশনার, একই সময়ে রান্নাঘরের টেবিলে বসে পেট পূজা করেছে আউটল।